সরকারিভাবে ৩ মাস আগে চিনির দাম ৮৫ টাকা বেঁধে দিলেও বাজারে তা মানা হচ্ছে না, কিন্তু হচ্ছে ১৫ থেকে ২০ টাকা বেশি দামে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। শিল্পমন্ত্রীর দাবি, বাজারে চিনির কোনো সংকট নেই, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই দামে বাড়তি। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমার সাথে যোগ দিচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের সভাপতি গোলাম রহমান, এবং শাহবাগ থেকে আমার সাথে আছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান অজিত কুমার পাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। যেরকম গোলাম রহমান, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, আজ শিল্পমন্ত্রী বলেছেন যে বাজারে চিনির কোনো সংকট নেই, দাম বেশি তার প্রধান কারণ যারা ব্যবসায়ী আছেন তাদের সিন্ডিকেট। যখন মন্ত্রী নিজেই কথা বলছেন তখন তো আসলে সরকারের কাছ থেকে নিশ্চয়ই মানুষ আশা করতে পারে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সামনে। মাননীয় মন্ত্রী যথার্থই বলেছেন, সরবরাহ পরিস্থিতি কোনো সংকট নেই, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ চিনি দেশে আছে। যদিও দেশে চিনি উৎপাদনের পরিমাণ চাহিদার তুলনায় সামান্য অংশ, কিন্তু বিদেশ থেকে প্রচুর চিনি আসছে এবং আন্তর্জাতিক বাজারেও বোধহয় ইদানিংকালে চিনির মূল্য কিছুটা কমেছে। সে যাই হোক, তবে একটি বিষয় আছে, সেটা হলো এই চিনির যে রিফাইনার, আমরা এখানে যাদেরকে উৎপাদক বলি, বেসরকারি খাতে বেশ কয়েকটি রিফাইনিং প্রতিষ্ঠান আছে, তবে বাজার নিয়ন্ত্রণ করে হাতে গোনা ২-৩টি বোধহয় প্রতিষ্ঠান, এবং এরা যা নির্ধারণ করে বাজার পরিস্থিতি তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। হয়তো মাননীয় মন্ত্রী সেই বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়েছেন, কিন্তু এখন তো নিশ্চয়ই একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলেই মনে হয়। সেই ব্যবস্থা কি সরকার নেবে বলে মনে হয় দ্রুতই? মাননীয় মন্ত্রী যখন এই ব্যাপারে বলেছেন, আমরা তো প্রত্যাশা করব যে তার মন্ত্রণালয় এবং সাথে সাথে আমাদের যে কম্পিটিশন কমিশন আছে তারা ব্যবস্থা নিতে উদ্যোগী হবেন, এবং বাজারে যাতে স্থিতিশীলতা ফিরে আসে, এবং যাতে ১ বছর আগেও চিনির দাম কিন্তু অনেক কম ছিল, এবং চিনির উপরে যে ১ বছর আগে টিসিবি হিসাবমতে ১ বছর আগে যে এখন দাম প্রায় ২২% বেশি। ২২% বেশি। আপনার দেশে যে পর্যাপ্ত চিনির সরবরাহ আছে এটা বাজারে গেলে বোঝা যায়। আপনার গোলাম রহমান, ধন্যবাদ, আপনি আমাদের থাকুন। আমি একটু চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান জনাব অজিত কুমার পালের সাথে কথা বলতে যাচ্ছি। জনাব পাল, আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, যে আমরা জানি যে বাংলাদেশের যে মোট চিনির চাহিদা রয়েছে বাৎসরিক প্রায় ১৮ লাখ টন, তার মাত্র ১০% দেশে উৎপাদিত হয়, বাকি ৯০%ই আসলে আমদানির উপর নির্ভরশীল। এবং যারা আমদানি করছেন, যারা মূলত রিফাইন করে, যারা বাংলাদেশে বেসরকারি খাতে প্রতিষ্ঠান রয়েছে, তারা রিফাইন করে বাজারে এগুলো বিক্রি করছে। এমন একটি কাজ বাংলাদেশের অনেকগুলো সরকারি চিনি কল আছে, সেগুলোকে কেন আসলে কাজে লাগানো হয়নি, যেগুলোর অধিকাংশ সময় বছরের কোনো আমরা যদি বলি কাঁচামালের অভাবে, অর্থাৎ আখের অভাবে বন্ধ থাকে? এই বিষয়গুলো কি কখনো ভাবা হয়নি? ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী বলেছেন, যথার্থই বলেছেন, অবশ্যই এটা অস্বীকার করার কোনো কারণ নাই যে ব্যবসায়ীরা তাদের তো মুনাফা থাকবেই, মুনাফার জন্য তারা বিজনেস করে। বিষয়টা হলো, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন দেখলাম যে এই বেসরকারি চিনি যারা রিফাইনার, এদের অ্যাসোসিয়েশন আছে, এবং সেই অ্যাসোসিয়েশন সবসময় তারা চেষ্টা করে বাজারকে মনিটর করতে, বাজারকে কন্ট্রোল করতে চেষ্টা করেছে। কিন্তু যেহেতু চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের একটা ভালো ভূমিকা ওই সময় ছিল, তার এই ১৭টা চিনি কল থেকে বছরে ২ লক্ষ টন উৎপাদনের ক্ষমতা ছিল, যদিও ২ লক্ষ টন উৎপাদন অনেকদিন যাবতই হয় নাই। আমার সময় আমি বহু চেষ্টা করে মাত্র ১ লক্ষ টন উৎপাদন করতে পেরেছিলাম। মজার ব্যাপার ছিল, এই চিনিটা কিন্তু আমরা সহসা বিক্রি করতাম না, এবং এই চিনিটা যার তার কাছেও বিক্রি করতাম না। এটা আমরা বিক্রি করার জন্য আমরা রীতিমতো সেই পারমিটের মতো আর কি, যে আমাদের ডিলার আছে, ডিলারদের কাছে আমরা পারমিট দিয়ে বিক্রি করতাম,
তারপরে ধরেন বাজারের দিকে লক্ষ্য রেখে যে বাজারে যাতে দাম না বাড়ে বা আপনার মুনাফা লোভীরা যাতে মুনাফা করতে গিয়ে বাজারের দামটা বাড়িয়ে দিয়ে আপনার ভোক্তাদের ক্ষতির কারণ না হয়, সেজন্য আমরা চিনিটা কিন্তু কন্ট্রোল করতাম। এবং বিশেষ করে রোজার সময়ের জন্য আমরা চিনি রেখে দিতাম, যাতে রোজার সময় আমার এই চিনিটা বাজারে ছাড়লে তখন কিন্তু ওরা এই চিনির দামটা বাড়াতে পারতো না। যখনই দেখতো আমার উৎপাদন কম, সরকারি মিলগুলো কি বেসরকারি কারখানার মতো রিফাইন করতে পারতো না, শোধন করতে পারতো না? অপরিশোধিত যদি চিনি এনে এই কাজটা করতে পারলে কি এই যে এখন যতটা কার্টেল হচ্ছে, যতটা সিন্ডিকেটের অভিযোগের কথা বলছি আমরা, এতটা সহজ হতো না যদি সরকারের হাতে ভালো একটা অংশ এখানকে সরবরাহ করা যেতে পারতো? আমি সেই কথাটাই বলছিলাম যে আর তখন ছিল 18 লাখ টন, এখন তো 20-22 লাখ টন আপনার চাহিদা হয়ে গেছে। সেখানে সরকারের সকল চিনি মিল থেকে যদি সব পূর্ণমাত্রায় উৎপাদন করে তাও 2 লক্ষ টন হয়, কিন্তু সেইখানে 15টা মিলের ভিতরে 6টা মিল এখন বন্ধ। বাকি 9টা যে মিল আছে সেই মিলগুলিতে আখ সরবরাহ হচ্ছে না, কারণ চিনি শিল্প কর্পোরেশন কিন্তু আখ চাষিদের সারা বছর পরিচর্যা করত। আখের চারা সাপ্লাই থেকে দেওয়া থেকে শুরু করে বীজ, সার, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট তাদেরকে দিয়ে, ঋণ দিয়ে এইটা সারা বছর কিন্তু আমাদের লোকজন মানে কর্মচারীরা তারা এই আখের পরিচর্যা করে সুন্দর আখ তৈরি করে সেই আখ মিলে নিয়ে সেখান থেকে উৎপাদন করতো। এখন তো আখ লাগাচ্ছে না, কারণ চাষিরা টাইমলি পয়সা পায় না, শ্রমিকরা পয়সা পায় না, বেতন পাচ্ছে না ওরা, এবং এদের মধ্যে একটা হতাশা কাজ করছে। 6টা মিল বন্ধ হয়ে গেছে, বাকি 9টা মিল কখন বন্ধ হয়ে যায় এই ধরনের কারণে কিন্তু কাজে সেই মনোযোগ নাই। এবং সরকারও বোধহয় এই বিশ্বায়নের কারণে, যে বিশ্বায়নে গ্লোবালাইজেশনের সরকার কিন্তু খেলোয়াড় না, সরকার হচ্ছে রেফারি। সুতরাং সরকার উৎপাদন করবে না, উৎপাদন প্রাইভেট সেক্টর করবে, কারণ প্রাইভেট সেক্টর ইজ দি ইঞ্জিন অফ গ্রোথ আমরা বলে থাকি। সেই ক্ষেত্রে সরকারের অ্যাডিকুয়েট এনাক্টমেন্ট অ্যান্ড ডিউ এনফোর্সমেন্ট অফ দি এনাক্টমেন্ট, দ্যাট ইজ দি রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট। যারা পাল, ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন। সরকারের দায়িত্ব হচ্ছে রেফারি, সরকারের দায়িত্ব খেলা না, খেলোয়াড় হবে না। কিন্তু সেই নজরদারি বা রেফারির ভূমিকাটা কি আসলে সরকার রাখতে পারছে কিনা? যারা গোলাম রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকার নিজেই বলছে যে সিন্ডিকেট হচ্ছে, তাহলে এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না কেন? আপনার দেশে চিনির উৎপাদন কতটা যৌক্তিক সে ব্যাপারে প্রশ্ন আছে। কারণ চিনি উৎপাদিত হয় আখ থেকে, চিনি উৎপাদিত হয় বিট থেকে, এবং আন্তর্জাতিক বিশ্ব বাজারে যে এখন যে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা, সেখানে দেশে উৎপাদিত চিনি কম্পিটিটিভ প্রাইসে উৎপাদন করা বোধ হয় দুরূহ। তাই আমদানি নির্ভরতা এটা খারাপ নয়, এটা কিন্তু আমদানির ক্ষেত্রে যাতে প্রতিযোগিতা থাকে এবং কেউ যাতে বাজারকে আর কি আপনার নয়-ছয় না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখা সরকারের দায়িত্ব। এবং সরকারকেও রিফাইন মানে আমদানি র সুগার এনে রিফাইন করার মতো সক্ষমতা অর্জন করলে হয়তো বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে আরো ভালো ভূমিকা রাখতে পারবে। একটা সময় ছিল যখন টিসিবি এবং চিনি সুগার কর্পোরেশন, যেটা ফুড এন্ড সুগার কর্পোরেশন, তারা কিন্তু একমাত্র আমদানিকারক ছিল চিনির। তারপরে আস্তে আস্তে এটা এখন বেসরকারি হাতে সম্পূর্ণভাবে চলে গেছে। একটা প্রতিযোগিতার আবহাওয়া যদি সৃষ্টি করা যায়, তাহলে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয়তো সম্ভব হবে না। ধন্যবাদ। জনাব অজিত কুমার পাল, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বেসরকারি প্রতিষ্ঠানের পুরোপুরি ছেড়ে না, যে কিছু অংশ যদি সরকার উৎপাদন করতে পারতো, অথবা যেটা আমি বলছিলাম, জনাব গোলাম রহমান একই কথাই বলছিলেন যে সরকারি মিলগুলোতে যদি চিনি রিফাইন করে বা পরিশোধন করে যদি বাজারে বিক্রি করা যেত, তাহলে হলেও হয়তো বাজারের উপরে এই নিয়ন্ত্রণ সম্ভব হতো, যতটা এখন নিয়ন্ত্রণ করা যতটা কষ্ট হচ্ছে। আপনার কি মনে হয়? আপনি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, আপনারা কি এই বিষয়গুলো কখনো ভাবেননি, আলোচনা করেননি? অবশ্যই সেই সময় আলোচনা করেছি এবং ভালো একটা সম্ভাবনাও দেখেছিলাম। আমি গ্রামে গঞ্জে একদম চাষির পর্যন্ত, মাঠ পর্যন্ত গিয়ে
এই যে চিনির আখের গুণগত মান থেকে শুরু করে উৎপাদন কীভাবে বাড়ানো যায় এবং বাজারে চাহিদা কীভাবে মেটানোর জন্য সাপ্লাই বাড়ানো যায়, প্রয়োজনে চিনি শিল্প কর্পোরেশন তারা আমদানি করবে, টিসিবি আমদানি করবে, এইভাবে কিন্তু এই পলিসিগুলি নিয়ে সরকার এতদিন চলেছে। কিন্তু এখন যখন সরকারের এই চিনি শিল্পটি প্রায় ধ্বংসের মুখে এবং বিকল্প কোনো ব্যবস্থা কিন্তু হচ্ছে না, গত 2 বছর যাবত আমরা যেটা দেখছি যে চিনি ক্রমাগতই পিছিয়ে যাচ্ছে, এই শিল্পের দিকে নজর সরকার ওইভাবে দিচ্ছেন না, হয়তো সরকার চাচ্ছেন না যে সরকারি মালিকানায় এই শিল্পগুলি চলুক। তা যদি হতো তাহলে এখানে ইনভেস্টমেন্ট হতো, দীর্ঘদিন এখানে ইনভেস্টমেন্ট হয় না, বহু টাকা লোন হয়ে গেছে। লোন হয়ে যাওয়ার জন্য 100-150 টাকা 200 টাকা যেটাই উৎপাদন খরচ পড়ছে তার সিংহভাগ কিন্তু ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট। 100-150 টাকা আমার সময় দেখেছি, 150 টাকা পড়লে 120 টাকাই ইন্টারেস্ট, মানে 30-40 টাকা আমার কস্ট ছিল, বিক্রি করতে হতো 50 টাকা। শ্রমিকের বেতনটা তো সব ধরলে পারে এটা লসের ইন্ডাস্ট্রি ছিল, সরকার আর লস দিবে না, আর ভর্তুকি দিবে না, এই কারণে এই সেক্টরগুলো সরকার বিনিয়োগ করে নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি বাজার অর্থনীতির যুগে সাপ্লাই itself will determine the price. সুতরাং আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর ভিতরে যদি আমরা সংযোগ স্থাপন করতে না পারি, তাহলে সরকার ডান্ডাবাজি দিয়ে বা কোনো আইন দিয়ে ওইভাবে জোর করে মার্কেট কন্ট্রোল করতে পারবে না। সুতরাং সরকারি খাতের যদি এটা বাড়াইতে পারতাম, দরকার হলে সরকার আমদানি করবে, তাহলে সাপ্লাই বাড়বে, সাপ্লাই বাড়লে চাহিদা প্রতিদিন বাড়ছে। এখন 18 লক্ষ টনের নাই, এটা কিন্তু বেড়ে গেছে, সাপ্লাই কিন্তু বাড়ছে না, নতুন রিফাইনারিও হচ্ছে না, সরকারি সেক্টরও হচ্ছে না। এই সাপ্লাই না বাড়ানো পর্যন্ত এটার দাম আরো বাড়বে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটি বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো আবার আলোচনায়। নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। এডিটর স্পিকার স্বাগত আরেকবার। আমার সঙ্গে আছেন ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান অজিত কুমার পাল। জনাব গোলাম রহমান, যে বিষয়টি আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম, আপনিও বলছিলেন, আমিও বলছিলাম যে আসলে যদি সরকারি চিনি কলগুলোতে চিনি বাইরে অপরিশোধিত চিনি আমদানি করে নিয়ে এসে যদি এখানে পরিশোধন করে বাজারে বিক্রি করা হয়, তাহলে হয়তো একটু বাজারের উপর প্রভাব ফেলতে পারতো, একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারতো বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশ চিনি খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন গত 5 বছরে প্রায় 4,000 কোটি টাকা লোকসান করেছে। এমন কোনো নিশ্চয়তা নাই আসলে, যদি এই ব্যবস্থা করা হয়, যদি চিনি শোধন করা হয়, আবারও লোকসানের মুখ দেখবে এই সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান নেই যেগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান লাভ দেখছে না, সবখানে দুর্নীতিতে ভর্তি এবং কোনো উপকার নাই। তার সমাধান কি হতে পারে? না, আপনি তবে বেসরকারি খাতকে আপনি লাভ করার সুযোগ করে দিবেন অনিয়ন্ত্রিত রেখে, এটাও তো কাম্য নয়। না, সরকারের দায়িত্ব হচ্ছে মানে মনিটর করা, নিয়ন্ত্রণ করা, নজরদারি করা। সেই জায়গাটা সরকার করতে নজরদারি করা, এটা ব্যবসা করতে পারছে না বাংলাদেশে, কোনো সরকারি প্রতিষ্ঠানে ব্যবসা করতে পারছে না। না, সরকার পারছে না। সরকার যদি সিরিয়াস হয় তাহলে না পারার কোনো কারণ আছে বলে আমার মনে হয়। কেন সিরিয়াস নয় সরকার? সেটা তো আমি তো সরকারের অংশ নই। আপনাকে এই জন্যই প্রশ্ন করছেন, আপনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন, আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন, আপনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। সেই কারণে আপনার কাছে অনেক সরকার বেশ কিছু সংস্থা গড়ে তুলেছে জি এই নিয়ন্ত্রণ। আমাদের দেশে যে মুক্তবাজার অর্থনীতি, এটা শুরু হয় তো 90-এর দশকের প্রথম দিকে। তখন মুক্তবাজার অর্থনীতির সাদামাটা ভাবে বললে 2টা চাকা। একটা চাকা হলো লাভের চাকা, যা ব্যবসায়ীদেরকে উৎসাহিত করে জি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি করার জন্য। আরেকটা হলো ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গড়ে তোলা। কিন্তু এই কাজটি আমাদের তখনকার সরকার করেনি। গত কয়েক বছরে কিছু কিছু সংস্থা হয়েছে, এগুলি এখনো খুব একটা কার্যকর হয়ে উঠেনি। যেমন প্রতিযোগিতা কমিশন, যদি কেউ বাজার ম্যানিপুলেট করে আপনার কৃত্রিম সংকট সৃষ্টি করে অথবা অতি মুনাফা করে, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কম্পিটিশন কমিশন করা হয়েছে। বাংলাদেশ কম্পিটিশন কমিশনের কোনো রকম আমরা দৃশ্যমান আমরা কাজ দেখিনি। না, এইটা আর কি, এই যে এগুলিকে আরো সক্রিয় করতে হবে একদিকে। আরেকদিকে আমার ব্যক্তিগত ধারণা যে আমাদের দেশের মতো দেশে মুক্তবাজার অর্থনীতি সম্পূর্ণ মুক্ত করে দিলে কিন্তু এটা আর কি একচেটিয়া বেসরকারি খাতের চলে যায় এবং ভোক্তারা দুর্ভোগে পড়ে। সেই জন্যে
বাজারে প্রত্যক্ষ হস্তক্ষেপ করার মতো ক্ষমতা সরকারকে অবশ্যই রাখতে হবে। বাজারের যদি 20 থেকে 25% নিয়ন্ত্রণ করার ক্ষমতা, মানে প্রত্যক্ষ সরবরাহ করার কথা, চাহিদা মেটানোর যদি সক্ষমতা সরকারের থাকে, তাহলে কোনো সিন্ডিকেট, কোনো একচেটিয়া ব্যবসায়ী তখন সাহসী পাবে না বাজারকে ম্যানিপুলেট করার। কিন্তু এখন আমরা দেখি কখনো তেলে, কখনো চিনিতে, কখনো ছোলায়, কখনো ডালে, কখনো আটায়, কখনো চালে। জি, এই ব্যবসায়ী ধন্যবাদ জনাব গোলাম রহমান, ধন্যবাদ। জনাব অজিত কুমার পাল, আপনার কাছে জানতে চাচ্ছি কি সমাধান দেখেন আপনি? যদি মুক্তবাজার অর্থনীতি করা হয়, তাহলে পুরোপুরি যদি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে আসলে কার্টেল হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, মনোপলি হচ্ছে। তাহলে আসলে উপায় কি, কিভাবে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব? আপনি বলছিলেন যদি সরবরাহ বাড়ানো যায় তাহলে হয়তো সম্ভব, কিন্তু সেই দায়িত্ব কার, কিভাবে হবে? রাইট। বাজারে পণ্যের মান, গুণ এবং প্রাইস, দ্যাট ইজ কোয়ালিটি প্রোডাক্ট, অ্যাফোর্ডেবল প্রাইস, এটা এনশিওর করার রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের, এবং বাণিজ্য মন্ত্রণালয় এই দায়িত্বটা পালনও করে থাকে এবং সরকার এই দায়িত্ব পালনও করছে। প্রশ্নটা হচ্ছে, বাজার অর্থনীতি তার একটা কালচার আছে, তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার ভিতরে আপনাকে স্টপ করতে হবে। এখন আপনি যদি সরকারিভাবে শিল্প না চালান, তাহলে কমপ্লিটলি প্রাইভেট সেক্টর উপরে আপনার নির্ভর করতে হবে, এবং সেক্ষেত্রে তাদের যে একটা মুনাফা লোভিত, সেই ব্যাপারটা তো থেকেই যাবে। তারা মুনাফা করার সুযোগ পেলে সেটা মুনাফা করবেই। আমরা দেখছি বিভিন্ন সময় এই হঠাৎ করে পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, লবণের দাম, বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে কিন্তু এই ধরনের আমরা দেখছি বাজারে দাম বেড়ে যাওয়ার একটা কালচার বিভিন্ন সময় আমরা দেখে থাকি, এবং পরবর্তীতে সরকার ঠিকই সেটা আবার আমদানি করে, রাতারাতি আমদানি করে টিসিবি বা বিভিন্নভাবে প্রাইভেট সেক্টর আরও আমদানি করার সুযোগ দিয়ে সরবরাহ বাড়ায়, সেটার দাম কিন্তু নিয়ন্ত্রণ করে। সুতরাং ফর্মুলা হচ্ছে সরবরাহ বাড়াতে হবে। চিনি শিল্পের চেয়ারম্যান হিসেবে ওই সময় আমি দেখেছি যে প্রাইভেট সেক্টর তারা যারা চিনি উৎপাদন মানে রিফাইনারি করতো, তাদের কিন্তু ভ্যাট ট্যাক্স ছিল না। ভ্যাট ট্যাক্স না থাকার কারণে তাদের দামটাও কম ছিল। যখন ভ্যাট ট্যাক্স ইম্পোজ করা হলো, তখন ভ্যাট 3 টাকা ইম্পোজ করলে তারা 10 টাকা বাড়ানোর চেষ্টা করলো। কিন্তু তারা 10 টাকা বাড়ানোর চেষ্টা করলেও সরকারের যেহেতু মজুদ রয়েছে, সুতরাং তারা কিন্তু সরকারের দিকে তাকায় থাকতো, চিনি শিল্প কর্পোরেশনের দিকে, যে তারা কোন দামটা ফিক্স করছে। এবং একটা সময় আপনি জানেন যে চিনি শিল্প সংস্থা তার গোডাউনে চিনি গলায় ফেলেছে, পচায় ফেলেছে, কিন্তু বাজারে ছাড়ে নাই, কারণ মজুত রেখেছে যাতে বাজারে মূল্য প্রাইভেট সেক্টর যাতে বাড়াতে না পারে। আমি মনে করি চিনি শিল্প একটা সম্ভাবনা শিল্প, এটা কিন্তু পাট শিল্প না। পাট শিল্পের ভবিষ্যৎ বা ধরেন বিশ্ববাজারে তার একটা অচল অবস্থা হয়েছে, কিন্তু চিনি এর কোনো বিকল্প কিন্তু নাই। এবং চিনি, আমি ইন্টারন্যাশনাল সুগার সামিটে অংশগ্রহণ করেছিলাম, সেখানে দেখেছি সারা বিশ্বের মানুষ চিনি শিল্প নিয়ে কত কদর তারা করছে, এবং চিনি শিল্পের সম্ভাবনা সেখানে কিন্তু তারা তুলে ধরেছে। সম্ভাবনা আরও বেড়েছে, গুরুত্ব আরও বেড়েছে। অনেক ধন্যবাদ জনাব অজিত কুমার পাল আমাদের সাথে থাকবার জন্য। জনাব গোলাম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটর স্পিকার নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। এডিটর স্পিকার স্বাগত আরেকবার। রাজধানীতে এনা পরিবহনে একটি বাস আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের উপরে উঠে গেছে। দুর্ঘটনায় মাইক্রোবাস চালক আহত হয়েছেন, পালিয়ে গেছেন এনা পরিবহনের চালক ও হেল্পার। এ নিয়ে খিলক্ষেত থেকে থানায় একটি মামলাও হয়েছে। আর এসব নিয়ে কথা বলতে কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। জনাব কাঞ্চন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমরা যে সড়ক দুর্ঘটনার কথা বলছি খুবই সাধারণ দুর্ঘটনা, কারণ এখানে একজন মানুষ আহত হয়েছে মাত্র। কিন্তু আমরা যদি সার্বিকভাবে চিন্তা করি যে এই দুর্ঘটনাটির আমরা চরিত্র যদি দেখি, একটি লম্বা ডিভাইডার উল্টিয়ে এসে আরেকটি মাইক্রোবাসকে আঘাত করেছে। এটা খুব অসম্ভব কাজটি করেছে এই বাসটি। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই যে বেপরোয়া চলাচল, সেটার কোনো আসলে নিয়ন্ত্রণ একেবারেই প্রতিষ্ঠিত হচ্ছে না। তাহলে আসলে এত আলোচনা, এত কিছু কথা কোনো কাজে আসছে না। আসলে কাজে আসার জন্য মানে যেরকম দায়িত্ব নেওয়া দরকার, যারা এই পরিবহন সেক্টরে আছেন, যারা নেতৃস্থানীয় যারা আছেন, যারা ব্যবসা করছেন, তাদের যে দায়িত্ব নেওয়া দরকার, সে দায়িত্বটা আসলে সেভাবে নেওয়া হচ্ছে না। তো এনা পরিবহনের মালিকের সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হচ্ছে। উনি অনেকটা চেষ্টা করেছেন অনেক ব্যাপারে, আমাকে কয়েকবার উনি নিয়েও গিয়েছেন। ওনার যেমন আপনার বাসগুলোতে গভর্নর সিল লাগানো, যাতে 80 কিলোমিটারের উপরে না চলে গাড়ি, সেই ব্যবস্থা উনি করেছেন। কিন্তু তারপরেও দেখা গেছে
যে চালকরা নিজেরাই আপনার গিয়ে ওই সিলকে ভেঙে ফেলে, ভেঙে তারপরে আপনার গিয়ে গাড়িকে দ্রুত গতিতে চালায়। আর আপনি একটা জিনিস আপনি আপনাদের মাধ্যমে আমি জেনেছি যে টেলিভিশনে খবরের মধ্যে অনেকবারই এসেছে যে আপনার গিয়ে ময়মনসিংহ থেকে যে বাসগুলো এনা পরিবহনের যায়, তারা এত জোরে আপনার গিয়ে গাড়ি চালায় যে তারা, কি শুনতে পাচ্ছেন না? জি, শুনতে পাচ্ছি, বলুন বলুন। তারা, হ্যাঁ, তারা এত জোরে গাড়ি চালায় যে হর্ন চেপে গাড়ি চালায় কিন্তু ব্রেক চাপে না তারা। জি। এটা একটা মানে এনা পরিবহনের চালকদের, বিশেষ করে ময়মনসিংহ ঢাকার যে গাড়িগুলো চলে তাদের টেন্ডেন্সিটা হলো এটা, আপনি দেখবেন। এবং আমি নিজেই এনা পরিবহনের মালিককে এটা কমপ্লেন আমি করেছিলাম, কারণ আমি ওই রাস্তাতে যখন চলছিলাম তখন আমার গাড়িটা ছিল আপনার গিয়ে 80 কিলোমিটারের কাছাকাছি, কারণ 80-র জি। উপরে তো আমাদের দেশে গাড়ি চালানোর নিয়ম নাই। জি। তো আমি যখন আমার গাড়িটাকে ক্রস করলো তখন আমি এটা দেখলাম যে যেহেতু আমার 80 কিলোমিটারের কাছাকাছি আছে, তাহলে আমাকে যখন ক্রস করছে তাহলে 80 উপরে গাড়িগুলো চালাচ্ছে। পরে এটা যখন বলেছিলাম তখন উনি আমাকে নিয়ে গেছিলেন এবং নিয়ে যাওয়ার পর চালকদেরকেও উনি রেখেছিলেন এবং উনি ওদেরকে বললেন যে আমি কি তোমাদের বলেছি যে এরকম 80-র উপরেতে গাড়ি চালাতে? তো সবাই চুপ করেছিল। তো আমাকে বলল যে ইলিয়াস ভাই এই দেখেন, আমি কিন্তু বলা আমার নির্দেশনা আছে, তারপরেও কিন্তু কিন্তু তারা এই আপনি আপনি কাজগুলো যেমন বলছিলেন যে নির্দেশনা থাকবে, কিন্তু একসময় আমরা কথা শুনলাম স্পিড গানের ব্যবহারের কথা বলা হয়েছিল সড়ক পথে। সেগুলোও তো আসলে দায়িত্ব ছিল। হ্যাঁ, সেগুলো হ্যাঁ, যদি করা যায়, কেন করা যাবে না? এখনকার যুগে একটা জিপিএস ট্র্যাকার দিলেও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। একটি বাস বা একটি যান কত দ্রুত যাচ্ছে। এগুলো খুব কঠিন কিছু না। এগুলো তো আসলে আপনার গিয়ে মানে আমরা তো ডিজিটাল বাংলাদেশ বলছি, কিন্তু সড়কে আসলে ডিজিটালের ছোঁয়া মানে লাগে না আর কি। আপনি এই ডিজিটালের ছোঁয়া যদি লাগাতে পারতাম, এবং যে যারা এই কাজটি করছে, যারা ডিজিটালি যারা কাজ করছে, আমি বাংলাদেশে কিছু কোম্পানির কথা আমি বলবো যারা মানে আপনার গিয়া গণপরিবহন চালাচ্ছে না তাদের, যেমন আপনার গিয়ে লিন্ডে বলে একটা কোম্পানি আছে, তারপরে আরো এরকম এই ধরনের কিছু কোম্পানি আছে যারা ব্যবসা করছেন তাদের নিজস্ব গাড়ি দিয়ে আপনার পণ্য পরিবহন করছে। তারা তাদের ম্যানেজমেন্টটা এত সুন্দরভাবে ডিজিটালি করে যে যার জন্য তাদের রিপোর্ট আমি দেখেছি যে তাদের অ্যাক্সিডেন্ট রেট কিন্তু জিরো। এই পরিস্থিতির মধ্যে কিন্তু তারা গাড়ি চালাচ্ছে, কিন্তু তাদের মেনটেনেন্সের জন্য, তাদের আপনার মনিটরিং এর জন্য তাদের কিন্তু গাড়িগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু করছে না। কিন্তু এই গণপরিবহনে এই জায়গাটার মধ্যে আসলে এখনো পর্যন্ত সেইভাবে যারা মালিক আছেন তারা সেইভাবে এই মনিটরিংটা তারা করছেন না। এখানে কিন্তু এক ডিভাইস যদি লাগায়, সে নিজেই কিন্তু তার ইয়ে থেকে বসে কিন্তু অফিসে বসে কিন্তু দেখতে পারে যে তার গাড়ির চালক কি করছে, কত জি, দ্রুত গতি চালাচ্ছে, যাত্রীদের সঙ্গে কি বিহেভ করছে, সবকিছু কিন্তু দেখা যায়। সম্ভব। কিন্তু এরা এই কাজগুলো কিন্তু দায়িত্ব নিয়ে তারা কিন্তু এই কাজগুলো করছে না। আ আজকে যে যেটা কিন্তু কর্তৃপক্ষের রেলিং দায়িত্ব ভেঙে রয়েছে, অন্য যারা যারা পাশে, আপনি চিন্তা করেন নিয়ন্ত্রণকারী অন্য সংস্থা, পাশে আমি যদি একটা বলি গাড়ি। বিআরটিএ, তারা ভাবতে পারে, সরকার মন্ত্রণালয় ভাবতে পারে, তারা কি এগুলো বাধ্যতামূলক করতে পারে না? এগুলো এবং এই প্রযুক্তির দাম খরচ কিন্তু খুব বেশি নয়। এইটা আমরা, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে সড়কের মধ্যে আপনার সিসি ক্যামেরা বসানোর জন্য। তাহলে আপনি সিসি ক্যামেরা বসালে পরে এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে স্পিড সাধারণত বেশি করে জি। সেই জায়গাগুলোতে আপনার স্পিড গান লাগানো থাকে, এবং সিস্টেমটা হলো যে সেখানে কিছু আপনার মার্কিং দেওয়া থাকে। এই মার্কিং গুলো কত স্পিডে পার হলো জি। তাতেই কিন্তু বোঝা যায় যে একটা গাড়ি কত স্পিডে আপনার গাড়িটা পার হয়ে গেল। হুম, তো সেইগুলো দেখে কিন্তু বিদেশে কিন্তু আপনার ব্যবস্থা নেওয়া হয় বা আপনার ফাইন করা হয়, জরিমানা করা হয়। কিন্তু আমাদের এখানে এই হবে 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 শুনে আসছে কিন্তু হচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমি যখন বড়দের সঙ্গে কথা বলি, জি। উপর লেভেলে কথা বলি, তখন তারাও কিন্তু অসহায়ত্বের কথা বলে। এবং এই সিসি ক্যামেরার কথা আমাকে অনেক বড় জায়গা থেকে বলা হয়েছে যে এরকম আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারছি না। এইটা যদি ওই আমরা আশা বড় করছি জায়গা সরকার থেকে এই যদি বিষয়টা বলে, নজর দেবে এবং সত্যিকার অর্থে এই সেক্টরে, এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সক্ষম হবে তারা। জনাব ইলিয়াস কাঞ্চন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের স্বল্পতার জন্য আজকে বেশি কথা বলতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে। এডিটরস ব্রেকে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। এডিটরস ব্রেকে স্বাগত আরেকবার। সারা দেশে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ। রাজধানী থেকে উপজেলা পর্যন্ত মিলছে টিকা, তবে টিকা দেওয়ার নির্দেশনা দেরিতে পৌঁছানো ও প্রস্তুতির অভাবে
বেশ কিছু কেন্দ্রে টিকাদান শুরু করা যায়নি। এ সম্পর্কে কথা বলতে লক্ষ্মীপুর থেকে আমার সাথে যোগ দিচ্ছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল গাফফার। ডাক্তার গাফফার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে বাংলাদেশের ঢাকার বাইরেও বিভিন্ন জেলাতে করোনা বুস্টার ডোজ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের কি অবস্থা? সেখানে যারা SMS পেয়েছেন তারা কি সবাই টিকা নিয়েছেন আজকে, নাকি অনেকে আসেননি আসলে? ধন্যবাদ। বুস্টার ডোজ সারা দেশে আজকে শুরু হয়েছে, সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরেও এটা শুরু হয়েছে। আমরা সদর হাসপাতাল প্রথম আজকে শুরু করেছি সদর হাসপাতাল দিয়ে। সদর হাসপাতালে আমরা আজকে আমাদের সকল স্বাস্থ্যকর্মী এবং আমাদের জেলার যারা মোটামুটি উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন, বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, আমাদের জেলা দায়রা জজ মহোদয় এবং আমরা 4 জন প্রথম টিকা নেওয়ার মাধ্যমে এই বুস্টার ডোজ আমরা ওপেন করেছি। এবং আজকে আমরা সদর হাসপাতালের যে সকল সম্মুখ সারির কর্মী আছে, আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে, তাদেরকে আমরা টিকা দিয়েছি। আগামীকাল থেকে আমাদের জেলায় সকল উপজেলাতে SMS এর মাধ্যমে আমরা এইটা কার্যক্রম চালু করব। সব উপজেলাতেই SMS পাঠানো হয়েছে এবং তারা আগামীকাল বুস্টার ডোজ নেবেন। অ্যাকচুয়ালি বুস্টার ডোজের প্রয়োজন এই কারণে যে আমরা যেহেতু যারা SMS পাওয়ার পর আসতে পারবে না, তারা কি পরে যোগাযোগ করতে পারবে? সেক্ষেত্রে কোনো নির্দেশনা আছে কিনা, তারা কদিন পর আসতে পারবেন? আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বুস্টার ডোজ হিসেবে আপনারা কোন ভ্যাকসিন দিচ্ছেন, কোন টিকা দিচ্ছেন? অবশ্যই আমাদের যেটা SMS এর মাধ্যমে আমরা যে টিকা দিব, নিশ্চয়ই SMS পাওয়ার পরেও তারা আসতে পারবে। এটা আমরা অন্য টিকাদের ক্ষেত্রেও আমরা SMS এর পরেও আমরা যেদিন SMS হয় তার পরে যে কোনো দিন তারা টিকা নিতে পারবে, এই সুযোগ তাদের আছে। আমাদের এখানে অ্যাস্ট্রাজেনেকা যারা পেয়েছে তারা বুস্টার ডোজ হিসাবে অ্যাস্ট্রাজেনেকা সাপ্লাই আছে এবং ফাইজারও সাপ্লাই আছে। এই দুইটার যে কোনোটা আমরা দিতে পারবো। আমরা আপাতত অ্যাস্ট্রাজেনেকাই ব্যবহার করতেছি বুস্টার ডোজ হিসাবে। আর আমাদের সিনোফার্ম এবং ভ্যারোসেল এইগুলার জন্য আমরা অ্যাস্ট্রাজেনেকা ব্যবহার করছি, তবে আমরা অ্যাস্ট্রাজেনেকা পোড়ালে ফাইজার দিতে পারবো। ফাইজার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং ফাইজার সংরক্ষণ করার মতো যথেষ্ট ব্যবস্থাও রয়েছে নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ, আমাদের সব সেন্টারেই এসির ব্যবস্থা আছে এবং আমাদের সেন্ট্রাল কুলিং সিস্টেম আমাদের এখানে চালু আছে, WIC যেটা বলে। এখানে আমাদের পর্যাপ্ত জায়গা আছে, আমরা পর্যাপ্ত ভ্যাকসিন রাখতে পারি এবং আমাদের এসি ক্যারিয়ার আছে। আমাদের এসি ক্যারিয়ারে আমরা প্রত্যেকটা সেন্টারে প্রতিদিন সকালে 7টা থেকে 9টার ভিতরে আমরা ভ্যাকসিন পৌঁছে দিই এবং এই সেন্টারগুলো সবগুলাইতে এসি আছে, যেখানে আমরা ফাইজারের টিকা দিয়ে থাকি। বিশেষ করে এই মুহূর্তে আমরা স্টুডেন্টের টিকা দিচ্ছি। সব স্টুডেন্টকে আমরা ওই জায়গাতে কলেজ কিংবা স্কুলের যে এসি রুম আছে সেই জায়গাতে, অথবা যে কোনো কমিউনিটি ক্লিনিক অথবা অন্য যে কোনো জায়গাতে যেখানে আমাদের এসির ব্যবস্থা আছে সেই জায়গাতে আমরা টিকা দিচ্ছি। যেহেতু ফাইজারের টিকা টেম্পারেচার মেনটেনের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্তে যাতে আমরা সঠিকভাবে টিকা দিতে পারি এই ব্যবস্থা রেখেছি। ডাক্তার গাফফার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।